ভয়াবহ জ্বালানি যুদ্ধে রূপ নিচ্ছে ইসরায়েল ইরান সংঘাত। আজও চলছে তেহরানের অয়েল ডিপো পাইপলাইন, পাল্টা আঘাতে বন্ধ বাহরাইনের প্রধান শোধনাগার। 3 পাম্পের তেল টাঙ্কি কিছুটা ভরে রাখছিলাম, এই জন্য কিছু তেল শর্ট ছিল, এটা এখন নিয়ে নিলাম। এখানে কোনো ধরনের টোকেন বা স্লিপ নেই, নিজেরাই সিরিয়াল মেনটেন করতে হচ্ছে। এখান থেকে 2 লিটার নিচ্ছে, আরো জায়গা থেকে 3 লিটার নিচ্ছে, আবার অন্য কোনো জায়গায় 500 টাকারও দিচ্ছে। জ্বালানির জন্য ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষা। বিশ্ববাজারে প্রায় 60% বেড়ে গেছে তেলের দাম। এশিয়ার পুঁজি বাজারে বড় ধস। হাদি হত্যার আসামি ফয়সাল আলমগীরকে ফেরাতে ঢাকার তৎপরতা। দিল্লি অনুমতি দিলে কলকাতায় পাঠানো হবে তদন্ত কর্মকর্তা। কলকাতার যে আমাদের উপহার কমিশন আছে তারা যোগাযোগ করেছে, যোগাযোগ করে আমরা ভারতের কাছ থেকে কাউন্সিলর অ্যাক্সেস আমরা চেয়েছি, যাতে কারণ আমরা দারিদ্র্য বিমোচনে জাকাতের কার্যকর ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর। 37,500 ফ্যামিলি কার্ড বিতরণ কাল। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে যেন আমরা অন্তত এটুকু বলতে পারি, তারাও যেন আপনার সাহস করে এ কথা বলতে পারে, গৌরবের সঙ্গে বলতে পারে যে আমাদের যারা তৈরি করেছেন, আমাদের যারা নির্মাণ করেছেন, তারা আমাদের। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর দিনভর অভিযান। সন্ত্রাসীদের কন্ট্রোল রুমের সন্ধান, 15 সন্দেহভাজন আটক। এইবার আশা করি সফল হয়েছে বলে আমরা মনে করছি এবং এই জায়গার উপর আমাদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। সৌদি আরবে মিসাইল হামলায় নিহত মোশাররফ ও বাচ্চু মিয়ার বাড়িতে শোকের মাতম। দুবাইয়ে মারা যাওয়া মৌলভীবাজারের আহমেদ আলীর মরদেহ পৌঁছেছে দেশে। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংঘাত এখন রূপ নিয়েছে জ্বালানি যুদ্ধে। শুরুতে লক্ষ্যবস্তু সামরিক স্থাপনা থাকলেও এখন পরস্পরের জ্বালানি স্থাপনা টার্গেট করে চলছে পাল্টাপাল্টি হামলা। শুধু সামরিক দিক থেকে নয়, বরং অর্থনৈতিকভাবেও একে অপরকে পঙ্গু করার চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন, তেল আবিব, তেহরান। হামলা হচ্ছে বাহরাইন, কাতার, সৌদি আরব ও আমিরাতও। এদিকে মধ্য ইসরায়েলে IRGCর হামলায় প্রাণ গেছে এক ইসরায়েলির। নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তাফা খামেনির নামে প্রথমবার ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC। ছুটছে খাইবার শেকান, খোররাম শাহর মতো একের পর এক অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল। যুদ্ধ শুরুর পর এ নিয়ে 30 দফা হামলা তেহরানের। তেল আবিব সহ ইসরায়েলের বন্দরনগরী হাইফা এবং মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় সফল আঘাত হানে এসব ক্ষেপণাস্ত্র। টার্গেট করা হয় IDF এর কয়েকটি ঘাঁটি। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় আবাসিক এলাকায়, ঘটে প্রাণহানিও, ধ্বংস হয়েছে ভূগর্ভস্থ বাংকার। সোমবার আরব দেশগুলোর মধ্যে বাহরাইনে সবচেয়ে বড় হামলা চালায় ইরান। দেশটিতে ইরানের ড্রোন হামলায় আহত হয় 32 জন। ইরানি ড্রোনের আঘাতে আগুন লেগে যায় প্রধান তেল শোধনাগারেও। ধ্বংস করা হয় 3টি মিসাইল ও 14টি ড্রোন। তবে তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে চালানো সাম্প্রতিক ড্রোন হামলায় জড়িত নয় ইরান, এমন দাবি পররাষ্ট্র মন্ত্রণালয়ে। ইরান এই অঞ্চলের দেশগুলোর সাথে ভালো ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। তবে অন্য দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে আমাদের বিরুদ্ধে হামলা চালানো হলে আমাদের আত্মরক্ষার অধিকারও আছে। এই প্রতিরক্ষামূলক পদক্ষেপকে শত্রুতাপূর্ণ আচরণ বলা যাবে না। এদিকে আরব আমিরাতের আবুধাবি, কুয়েতের মার্কিন ঘাঁটি এবং ইরাকের কুর্দি অধ্যুষিত অঞ্চলেও হামলা চালিয়েছে IRGC। যুক্তরাষ্ট্রের স্পাই রাডার ধ্বংসের দাবি করেছে তেহরান। সৌদির মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় প্রাণ গেছে আরও এক সেনার। এ নিয়ে ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 7 জনে। এর আগে ইরানের অর্ধশতাধিক গোলাবারুদ ও জ্বালানি তেলের সংরক্ষণাগারে হামলা চালায় ইসরায়েল। রাজধানী ছাড়াও তাবরিজ, ইস্পাহান, বন্দর আব্বাসে চলে ক্ষেপণাস্ত্র হামলা। বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার বেশ কয়েকটি জ্বালানি স্থাপনা।
ইরানের সাথে যুদ্ধে লেগে যেতে পারে দীর্ঘ সময়, এমনটা শঙ্কা ইসরায়েলের। তাই প্রতিরক্ষা বাহিনীকে দেওয়া হয়েছে ধৈর্য ধারণের নির্দেশ। 2 বছর ধরে ইসরায়েল জরুরি অবস্থার মধ্যে রয়েছে। এই মুহূর্তে আমাদের অধ্যবসায় এবং ধৈর্য ধারণ করা দরকার। যুদ্ধে অনেক সময় লাগতে পারে, তবে যত সময় লাগুক না কেন আপনাদের প্রস্তুত থাকতে হবে। এছাড়াও ইরানের রকেট ইঞ্জিন উৎপাদন কারখানা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কয়েকটি লঞ্চিং সাইটেও বিমান হামলা চালিয়েছে আইডিএফ। অনিক রহমান, যমুনা নিউজ। রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল সরবরাহ হলেও আটকানো যাচ্ছে না মজুদ প্রবণতা। যানবাহনের ধরন অনুযায়ী পরিমাপ নির্ধারণ করা থাকলেও একাধিক পাম্প ঘুরে অতিরিক্ত তেল নিচ্ছেন অনেকে। আজও অপেক্ষার দীর্ঘ সারি ফিলিং স্টেশনগুলোতে। বেসরকারি পাম্প কর্তৃপক্ষরা বলছে ডিপো থেকেই এখন তেল মিলছে চাহিদার চেয়ে কম। তবে রাষ্ট্রায়ত্ত ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ এখনও স্বাভাবিক। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের এই পাম্পটি রাজধানীর পরিবাগে, যেখানে গত 3 দিনে একবারও ফুরায়নি তেলের মজুত। সকাল থেকেই দীর্ঘ লাইন ঠেলতে হলেও নির্ধারিত তেল পাচ্ছেন সবাই। কিন্তু অভিযোগ, একটি মোটরযান দিনে কতবার তেল নিচ্ছে তা যাচাইয়ের সীমাবদ্ধতার কারণে অতিরিক্ত তেল নেয়ার সুযোগ থাকছে। তাই রেশনিং পদ্ধতির কার্যকারিতা নিয়েও প্রশ্ন থেকেই যায়। আরেকটা স্টেশনে যে আমার তো দেখতেছে না, টোকেন তো চেক করবে না। তার মানে আপনি নিতে পারবেন? নিতে পারবো, জি জি। 3 পাম্প বেতনে তেল টাঙ্কি কিছুটা ভরে রাখছিলাম, এই জন্য কিছু তেল শর্ট ছিল, এটা এখন নিয়ে নিলাম। এখানে কোনো ধরনের টোকেন বা স্লিপ নেই, নিজেরাই সিরিয়াল মেনটেন করতে হচ্ছে। এখান থেকে 2 লিটার নিচ্ছে, আরো জায়গা থেকে 3 লিটার নিচ্ছে, আবার অন্য কোনো জায়গায় 500 টাকারও দিচ্ছে। অন্য কোনো জায়গা থেকে তেল নিয়ে আসে, তাইলে আপনার বোঝার কোনো উপায় আছে? না না, আমরা কিভাবে বুঝবো? আমরা তো এগুলো বোঝার ইয়ে না। সোমবার ঢাকার বেশিরভাগ পাম্প সচল থাকলেও অনেক পাম্পে বন্ধ অকটেন সরবরাহ। দেয়া হচ্ছে একটি জ্বালানি তেল। ডিজেলের পর্যাপ্ত মজুদ থাকলেও ভোগান্তিতে গণপরিবহন শ্রমিকরা। ফজর পরে এখানে আসছি, আসার পরে বলতেছে যে তেল তো নাই। 5টা পাম্প ঘুরে এই যে মাত্র তেল নিলাম, প্রায় 2 ঘন্টা ভরে ঘুরলাম আর কি, তেল নেওয়ার কোনো সুযোগই পাইনি। এটা আমরা ভোগান্তি হচ্ছি অনেক। বেশ কিছু পাম্পে দেখা যায় রেশনিং পদ্ধতিতে নির্ধারিত তেলের চেয়েও কম দিতে। পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকেই কমে এসেছে সরবরাহ। চাহিদার অর্ধেক তেল পাচ্ছেন ডিলাররা। সময় লস হচ্ছে, আমাদের কাজ কাম আছে, ডিউটি আছে, ডিউটি রাইখা আমাদের এখানে আসা লাগে। 2 লিটারে 2 দিন চালানো যাবে আর। ঢাকা শহরের প্রায় পাম্পগুলি বন্ধ করে রাখছে ইচ্ছা করে। সরকারের কোনো তদারকি নেই। যদি প্রত্যেকটা পাম্পেই তেল থাকতো এবং 1-2 লিটার করে দিত, তাহলে আমরা এই হতাশায় থাকতাম না, এত হাহাকার হইতো না। আমাদের এখন দরকার হলো 18,000 ডিজেল 4.5 অক্টেন, সেই জায়গায় আমাদেরকে দিয়েছে 9,000 ডিজেল 4.5 অক্টেন। তাই আমার পর্যাপ্ত পরিমাণ ডেলিভারি দিতে পারছি না। ভোগান্তি থাকলেও মধ্যপ্রাচ্য সংকট ঘিরে জ্বালানির দাম না বাড়ায় সন্তোষ সাধারণ মানুষের। সরবরাহ বাড়াতে সরকারের প্রতি আহ্বান তাদের। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। ইসরায়েল, ইরান ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংঘাতে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $115 ছাড়িয়েছে। ধারণা করা হচ্ছে যুদ্ধের জেরে এবার তা $150 রেকর্ড স্পর্শ করবে। এই আঁচ সরাসরি এসে পড়ছে বিশ্ব অর্থনীতিতে। চীন ও জাপান বাদে তেলের দাম সমন্বয় করতে হতে পারে বেশিরভাগ দেশে। বিশ্ব অর্থনীতি এখন ডুমসডে বা প্রলয়ঙ্কারী জ্বালানি সংকটের মুখোমুখি। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় আক্রান্ত একের পর এক তেল শোধনাগার, ডিপো ও ট্যাঙ্কার জাহাজ। এই সংকটের কেন্দ্রবিন্দু মাত্র 39 কিলোমিটার চওড়া হরমুজ প্রণালী। বিশ্বের 1/4 তেল এবং 1/5 এলএনজি সরবরাহ হয় এই সরু পথ দিয়ে। ইরানের ওপর হামলার জবাবে তেহরান যখন এই লাইফলাইন বন্ধের হুমকি দিচ্ছে, তখন বিশ্ববাজারে তেলের দাম $115 ছাড়িয়েছে। এই দাম কোথায় গিয়ে ঠেকবে এখনও স্পষ্ট না। ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের মতো বড় উৎপাদক দেশগুলো উৎপাদন কমিয়ে দেয় জ্বালানি সরবরাহের চেইনটি আরও দুর্বল হয়ে পড়েছে। হরমুজ প্রণালী এড়িয়ে জাহাজগুলোকে উত্তম আসা অন্তরীপ দিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে, যা জাহাজ চলাচলের বিমা খরচ ও পণ্য পরিবহনের সময় বহুগুণ বাড়িয়ে দিয়েছে। The oil price reaction was relatively muted until last Friday. সত্যি যখন যুদ্ধ শুরু হলো তখন তেলের দামে খুব বেশি প্রতিক্রিয়া দেখা যায়নি, অন্তত গত শুক্রবার পর্যন্ত। কিন্তু পরিস্থিতি বদলায় যখন কাতারের জ্বালানি মন্ত্রী প্রকাশ্যে জ্বালানি খাতের প্রভাবের মাত্রা ও বিস্তৃতি নিয়ে মন্তব্য করেন। তিনি মূলত ইঙ্গিত দেন যে পরিস্থিতি একটি জ্বালানি সংকটের রূপ নিতে পারে।
জ্বালানি নিরাপত্তা নিয়ে এখন বিভিন্ন দেশে ভিন্ন পরিস্থিতি। যেমন যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের সময় বিপুল পরিমাণ তেল বিক্রির ফলে কৌশলগত তেলের মজুদ বা এসপিআর বেশ নিম্ন পর্যায়ে রয়েছে। সুবিধাজনক অবস্থানে আছে জাপান, কারণ তাদের হাতে 6 মাসের বেশি কৌশলগত মজুদ রয়েছে। অন্যদিকে 100 কোটি ব্যারেলের বিশাল মজুদ আছে চীনের হাতে, যা তাদের কয়েক মাস সুরক্ষা দেবে। তবে ইউরোপের সংকট বেশ গভীর। আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়া অনেক ট্যাঙ্কার জাহাজ এখন মাঝপথে দিক পরিবর্তন করে এশিয়ার দিকে চলে যাচ্ছে, ফলে চরম জ্বালানি সংকটের মুখে ইউরোপ। ভারতে এলপিজির দাম 1 লাফে 60 থেকে 115 রুপি পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশটির রাষ্ট্রীয় তেল সংস্থাগুলো প্রায় 1 বছর পর এই দাম বাড়ালো। আকাশচুম্বী মূল্য বৃদ্ধির প্রতিবাদে ভারত জুড়ে রাজপথে নেমেছে সাধারণ মানুষ ও বিরোধী দলগুলো। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাবে তেলের দাম প্রতি 10% বৃদ্ধিতে বৈশ্বিক মূল্যস্ফীতি বাড়বে 0.4%। ফলে বড় ধরনের প্রভাব পড়বে সার ও জেট ফুয়েলের উৎপাদনে। প্রতিদিন এই পরিস্থিতি চললে তেলের দাম ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা থাকবে। অবশ্য কিছু পরিস্থিতি দাম কমারও সম্ভাবনা দেখাতে পারে, যেমন যদি সংঘাত শিথিল হয় বা হরমুজ প্রণালী দিয়ে আবার কিছু সরবরাহ চালু হলে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপের মিত্ররা নেভি এসকর্ট ও কনভয় ব্যবস্থা বসালে আপৎকালীন জাহাজ চলাচল করতে পারে। এদিকে জ্বালানি সংকটের বড় ধাক্কা লেগেছে এশিয়ার পুঁজিবাজারেও। আতঙ্কে শেয়ার বিক্রি শুরু করেছেন বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা। মুখ থুবড়ে পড়ছে সূচক। এরই মধ্যে জাপানের নিক্কি সূচকে 7% বেশি পতন হয়েছে। সিউল কোসপি সূচক এক ধাক্কায় নেমেছে 8 ভাগের বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে 20 মিনিটের জন্য সার্কিট ব্রেকার ব্যবহার করতে হয়েছে দক্ষিণ কোরিয়াকে। ইরানি বিপ্লব এবং আরব তেল অবরোধের সময় জ্বালানির দামে বড় ধাক্কা লেগেছিল। চলমান যুদ্ধ তেল গ্যাসের সরবরাহে বিশাল ব্যাঘাতের ইঙ্গিত দিচ্ছে, যা 2022 সালে ইউক্রেন যুদ্ধের সময় ইউরোপে রাশিয়া গ্যাস বন্ধ করার চেয়েও বড় হতে পারে। জ্বালানি সংকট ও চড়া দাম মোকাবেলায় এরই মধ্যে রাজধানী ম্যানিলাতে কর্মদিবস 4-এ নামিয়ে এনেছে ফিলিপাইন। তবে আওতার বাইরে থাকবে জরুরি সেবাসমূহ। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। তেলের দাম $100 ছাড়িয়ে যাওয়ায় জরুরি তেলের মজুদ ছাড়ার জন্য আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছে G7 জোট। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার আহ্বানে মজুদ মুক্ত করার বিষয়ে আলোচনা করবেন মন্ত্রীরা। নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল 8:30টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। এ সময় ইরান যুদ্ধের প্রভাব নিয়ে আলোচনা হবে। তেলের মূল্যের সংকট মোকাবেলায় দেশগুলিকে সাহায্য করার জন্য তৈরি একটি জরুরি ব্যবস্থার অংশ হিসেবে পেট্রোলিয়ামের কৌশলগত মজুদ রাখে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। জরুরি মজুদ মুক্ত করার পক্ষে এখন পর্যন্ত সমর্থন প্রকাশ করেছে আমেরিকা সহ G7 এর 3টি দেশ বলে জানা গেছে। তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানির সংকট দেখা দেয়ায় বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ। চীন, ভারত সহ কয়েকটি দেশের সাথে সহায়তা চেয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। বলেন, জ্বালানি সংকট বিবেচনা করে সরকার অর্থনৈতিক কর্মসূচি সাজাচ্ছে। এর আগে চীনা রাষ্ট্রদূত বলেন, জ্বালানির ক্ষেত্রে সহযোগিতা চাইলে আলোচনা হতে পারে বাংলাদেশের সাথে। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা পাল্টা হামলায় যুদ্ধ ছড়িয়ে পড়েছে তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যে। এতে সারা বিশ্বের মতো জ্বালানি সংকটের শঙ্কায় বাংলাদেশও। সচিবালয়ে অর্থমন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের বৈঠকেও উঠে আসে মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রসঙ্গ। আলোচনা হয় 4 চীনা কোম্পানির বাংলাদেশে $100 মিলিয়ন বিনিয়োগ প্রতিশ্রুতি নিয়েও। এতে 10,000 মানুষের কর্মসংস্থান হবে বলে জানান রাষ্ট্রদূত। বলেন, তিস্তা প্রকল্পে চীনের আগ্রহের বিষয়টিও তুলে ধরা হয়েছে অর্থমন্ত্রীর কাছে। মধ্যপ্রাচ্যের সংকটের প্রভাব পৃথিবীর সব দেশের উপর পড়েছে। আমরা যুদ্ধবিরতি, শান্তি আলোচনার কথা বলছি। এই পরিস্থিতিতে বাংলাদেশ চীনের কাছে কী ধরনের সহযোগিতা প্রত্যাশা করে সেটি নিয়ে আলোচনা হতে পারে। সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সচেতন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। বলেন, বিভিন্ন দেশের সাথে এ নিয়ে আলোচনা চলছে। এনার্জির জন্য তো সহযোগিতা চাই না কেন, আমরা সকলের কাছে চাইব। আমার তো এনার্জি সিকিউরিটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবার কাছে চাচ্ছি, কিন্তু সাপ্লায়ার্স যে সমস্ত জায়গায় সাপ্লায়াররা আছে সকলের কাছে আমরা চাচ্ছি, কথা বলছি, কাজ করে যাচ্ছি। অর্থমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও জ্বালানি চ্যালেঞ্জ বিবেচনা করে সরকার অর্থনৈতিক কর্মসূচি নির্ধারণ করছে। অ্যান্টিসিপেট করছি যে সমস্যাগুলো, এগুলোকে মাথায় রেখেই আমরা কিন্তু আমাদের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।
দারিদ্র্য বিমোচনে জাকাতের কার্যকরী ব্যবহারে গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাকাত বাস্তবায়ন পদ্ধতি নিয়েও আলোচনা করেছেন তিনি। দুপুরে সচিবালয়ে জাকাত বিষয়ক সভায় এই সংক্রান্ত একটি কমিটি গঠনের নির্দেশও দেয়া হয়েছে। এর আগে বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিমানকে জনবান্ধব ও আধুনিকায়ন করতে বেশ কিছু পরামর্শ দেন সরকার প্রধান। দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে জাকাত বিষয়ক সভা অনুষ্ঠিত হয়, যেখানে যোগ দেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। আগামীতে জাকাত ব্যবস্থাপনা উন্নত করতে বৈঠকে আলোচনা করেন প্রধানমন্ত্রী। দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে জাকাতের ব্যবহার নিশ্চিতে নানান নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোন উপায়ে করলে পরে সত্যকারে জাকাত গ্রহীতারা জাকাত পাবে এবং জাকাত দাতারা জাকাত দেবে, এই সমস্ত দিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই জাকাতের ব্যবস্থাপনা অনেক উন্নতি হবে এবং ফলস্পর্শী হবে। আল্লাহর হুকুম অনুযায়ী জাকাত যেভাবে মানুষ দেয় সে ব্যবস্থা হবে। জাকাত নিয়ে সরকারের জায়গা থেকে আরও ইফেক্টিভলি কিভাবে জাকাত বন্টনকে আরও সুশৃঙ্খলভাবে করা যায় এবং আরও ইফেক্টিভলি করা যায়, সেই সম্ভাবনাগুলোকে খুঁজে বের করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। দরিদ্রকে সাময়িক কিছু টাকা পয়সা দিয়ে তার দারিদ্র্য আসলে দূর করা যায় না, বরং তাকে আইদার স্কিল ডেভেলপ করে দেওয়া আর না হয় তাকে স্বাবলম্বী করার কোনো একটা প্রসেসে যাওয়া। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বেসামরিক বিমান ও পর্যটন বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী। বৈঠক শেষে প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত জানান, মধ্যপ্রাচ্য সংকটের কারণে বন্ধ রুটগুলোর কয়েকটিতে ইতিমধ্যেই বিমান চলাচল শুরু হয়েছে। বোর্ডটা যাতে ভালো হয় এবং বিমানের যে এমপ্লয়ি শর্টেজ আছে সেগুলিকে পূরণ করে বিমানের সার্ভিস জনগণের স্বার্থে যাতে আমরা ইউজ করতে পারি। 8টি বেল্টের লোক একটা গেট দিয়ে বেরোতো, স্ক্যানার মেশিন একটা ছিল। আমরা ইতিমধ্যে ভিজিটে গিয়ে 2টে করেছিলাম। তিনি আমাদেরকে বললেন যে প্রয়োজনে 3টা করে দেন যাতে জনদুর্ভোগ পোহাতে না হয়। এর আগে সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী শহীদুল আলম। তিনি জানান, ড্রেক ট্রাস্টের উদ্যোগে বাংলাদেশের পতাকাবাহী একটি জাহাজ গাজা অভিমুখের ফ্লোটিলায় যুক্ত হবে। এ বিষয়ে সার্বিক সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ফ্লোটিলার জন্য একটা বাংলাদেশি জাহাজ নিয়ে যাচ্ছি, সেটার ব্যাপারে উনি নিজে আগ্রহী। এটাকে কিভাবে সাপোর্ট দেওয়া যায়, কিভাবে সহযোগিতা করা যায় এবং বাংলাদেশকে যাতে এখানে প্রতিনিধিত্ব করা যায় সেটা নিয়ে আলাপ। দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। এছাড়া জনপ্রশাসন, শিক্ষা, অর্থ ও আইসিটি উপদেষ্টাদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। কনসুলার অ্যাক্সেস পেলে বাংলাদেশ তদন্ত কর্মকর্তা পাঠাবে কলকাতায়। তারপর জিজ্ঞাসাবাদ শেষে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ওসমান হাদি হত্যা মামলার 2 আসামি ফয়সাল আর আলমগীরকে ফেরানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, দ্রুতই তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখে দাঁড় করানো হবে। গেল বছরের 12ই ডিসেম্বর প্রকাশ্যে দিবালোকে গুলি করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে। গুলি করার 12 ঘন্টার মধ্যে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালায় হাদিকে গুলি করা ফয়সাল করিম আর মোটরসাইকেল চালক আলমগীর। ভারতের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে ছদ্মনামে ঘোরাঘুরির পর পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আত্মগোপনে ছিল দুজন। শেষমেশ ভারতের পশ্চিমবঙ্গের এসটিএফ বাহিনীর হাতে গ্রেফতার হয় ফয়সাল আলমগীর। এখন তারা অবৈধ অনুপ্রবেশের মামলায় 14 দিনের পুলিশ হেফাজতে। সবশেষ হাদি হত্যা মামলার তদন্তে থাকা সিআইডি বলছে, শুরু হয়েছে ভারতের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ। এখন তাদেরকে না নিয়ে আসলে এবং এটার যে মূল ডিজাইনারকে, এই ঘটনাটা কারা ঘটাইছে, এটা যদি সম্পূর্ণ আমরা রিভিল করতে না পারি তাহলে তদন্তটা সম্পূর্ণ হবে না, কারণ আমরা চার্জশিট দিতে পারবো না। তো এই জন্য এটা এখন আমরা খুবই আশার দেখতেছি যে অ্যাটলিস্ট আসামি দুইটা এখন কোথায় আছে, কেউ আছে, এটা আমরা জানি এবং তাদেরকে নিয়ে আসার জন্য যা লিগ্যাল ফ্রেমওয়ার্ক দরকার সেটাও আমাদের আছে। মামলার বাদীর কাছে প্রশ্ন ছিল, কতটা সময় লাগবে তাদের দেশে আনতে। যেহেতু সে অন্য মামলায় অ্যারেস্ট বা অন্য অভিযোগে, ওই অভিযোগে তার বিচার হওয়ার পরেও আসতে পারে, অথবা এই মুহূর্তে যদি বাংলাদেশ থেকে তার কূটনৈতিকভাবে তার সাথে বন্ধু বিনিময়ের জন্য এই মামলার কজ দেখিয়ে তাকে চাওয়া হয়, আর ওই দেশের সরকার যদি দেয় তাহলে ওই ব্যক্তির বিচার হওয়ার আগেই আসতে পারে।
অথবা ওই দেশের বিচার হয়ে তার রায় হবে, রায় পরে তাকে হস্তান্তর করতে পারে। এরকম আমরা দেখেছি অতীতেও যে এরকমের বাংলাদেশি অনেকেই এরকমের ইন্ডিয়াতে সাজা খাটার পরে ওইখান থেকে মুক্ত হয়ে দেশে এসেছে, এরকম দেখা গেছে। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন কনসিউলার অ্যাক্সেস পেলে কলকাতায় যাবে ঢাকার তদন্ত কর্মকর্তারা। ভারতের কাছ থেকে কনসুলার অ্যাক্সেস আমরা চেয়েছি, যাতে কারণ আমাদের কাছে যা তথ্য আছে সেই তথ্যটা এখন পর্যন্ত যথেষ্ট নয়। তো এই সম্পূর্ণ তথ্য পাওয়া পর্যন্ত আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমরা ভারতের কাছে কনসুলার অ্যাক্সেস চেয়েছি, তা পাওয়া মাত্রই আমরা সামনের দিকে এগোতে পারব। একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন চুক্তি অনুযায়ী দ্রুতই 2 আসামিকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি তারা এটা যেটা এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন 2 কান্ট্রিজ আছে সেই মতে আমাদেরকে ফেরত দেবেন বলে আমরা আশা করছি, এবং আমরা ফেরত আনার জন্য যথেষ্ট জোর প্রচেষ্টা চালাবো। এদিকে ওসমান হাদির ইনকলাব মঞ্চের প্রতিনিধিরা বলছেন হত্যার সঙ্গে জড়িত সবাইকে খুঁজে বের করতে হবে এবং এই 2 জনেরই বিচার নিশ্চিত করতে হবে। সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে যারা এখনো ঘাপটি মেরে বসে আছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। যে কারণে এই বাংলাদেশে এরকম ঘটনা ঘটে এবং সেটার কোনো গোয়েন্দা তথ্য থাকে না। সরকারি সূত্র বলছে ভারতে চলমান আইনি প্রক্রিয়া শেষ হলে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় দ্রুতই ফয়সাল ও আলমগীরকে দেশে ফেরানো যাবে। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রাণ গেছে 4 বাংলাদেশির। আরব আমিরাতে ইরানের মিসাইল হামলায় নিহত আহমদ আলীর মরদেহ সকালে দেশে পৌঁছায়। এরপর তা নেওয়া হয় আলীর গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড় লেখা এলাকায়। এদিকে টাঙ্গাইল ও কিশোরগঞ্জের বাসিন্দা মোশাররফ হোসেন এবং বাচ্চু মিয়া সৌদি আরবে মিসাইল হামলায় নিহত হয়েছেন। মৃত্যুর খবর পৌঁছানোর পর থেকেই তাদের বাড়িতে চলছে শোকের মাতম। বিদেশ থেকে ফিরেছে স্বজন, তবে কফিনবন্দি হয়ে। সেই নিথর দেহ দেখা মাত্রই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। মৌলভীবাজারের আহমদ আলী দীর্ঘদিন ধরেই বসবাস করছিলেন আরব আমিরাতে। শনিবার ইরানের ছোড়া মিসাইল হামলায় গুরুতর আহত হন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। সকালে তার মরদেহবাহী বিমানটি পৌঁছায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপর ঢাকা থেকে বিমানযোগে সিলেটে নেওয়া হয় আহমদ আলীর মরদেহ। সেখান থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স যায় মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার গাজীটেকা গ্রামে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আহমদ আলীর পরিবারের সাথে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণমন্ত্রী। বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতে এখন পর্যন্ত 4 জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মধ্যপ্রাচ্যের বাহরাইন, সৌদি আরব, রিয়াদ, যেখানে ঘটনাগুলো ঘটতেছে, আমাদের কুয়েত, আরব আমিরাতে, আমাদের এই ঘটনার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা ইউনিট একসঙ্গে কাজ করতেছে। আমরা এই পর্যন্ত যখনই আমরা শুনছি মৃত্যুবরণ হয়েছে তার সমস্ত প্রসেস করে আমরা লাশ আজকে আমরা এখানে নিয়ে আসছি। গতকাল সৌদি আরবে শ্রমিক ক্যাম্পে মিসাইল হামলায় প্রাণ গেছে কিশোরগঞ্জের কটিয়াদির বাসিন্দা বাচ্চু মিয়ার। মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। অবস্থা খুবই খারাপ। সৌদি আরব থেকে মাসে মাসে টাকা পাঠাইলে তাদের সংসারে খরচ বহন করে চলতে পারে। আমার তো হাল দরবাদি লাসি নিল সিরা বিদায় লয়া জীবনের লাগে চলে গেছে। আমাদের তিনটা বিপদ আছে, আমি কি করে করব। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরেক সৌদি আরব প্রবাসী মোশাররফ হোসেন। টাঙ্গাইলের বাসিন্দা মোশাররফ থাকতেন আল খারিজ শহরে। সেখানে ইরানের মিসাইল হামলায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। স্মরণকালের সবচেয়ে বড় যৌথ অভিযান হয়েছে চট্টগ্রামের ভয়ঙ্কর জনপদ জঙ্গল সলিমপুরে। বিভিন্ন বাহিনীর প্রায় ৩৫০০ সদস্য এই অভিযানে অংশ নেয়। আটক হয় ১৫ জন। ভোরের আলো ফোটার আগেই ভারী অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গল সলিমপুরে ঢুকতে শুরু করে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার বিজিবির প্রায় ৩-৪ হাজার সদস্য। সাথে এপিসি ট্যাঙ্ক, সাজোয়া যান, জলকামান ও ডগ স্কোয়াড। রীতিমতো যুদ্ধ প্রস্তুতি। রাষ্ট্রের ভেতর আরেক আলাদা রাষ্ট্র হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে ভয়ঙ্কর সন্ত্রাসীদের নিরাপদ আস্তানায় দিনভর চলে এ যাবৎকালের সবচেয়ে বড় ও নজিরবিহীন সমন্বিত কমান্ডো অভিযান।
সন্ত্রাসীরা প্রবেশ পথের কালভার্ট ভেঙে রাখলেও দমানো যায়নি অভিযান টিমকে। আকাশে হেলিকপ্টার দিয়ে নজরদারি, উড়ানো হয় ড্রোন, মাটির নিচে বা ঝোপঝাড়ে লুকানো অস্ত্র বিস্ফোরক, শনাক্তে ছিল ডগ স্কোয়াড। এক পর্যায়ে পাওয়া যায় সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত সিসি ক্যামেরা কন্ট্রোল রুম। অন্যতম অভিযুক্ত ইয়াসিন ও রোকনকে পাওয়া না গেলেও অভিযানে আটক করা হয় বেশ কয়েকজনকে। সন্ত্রাস বিরুদ্ধে একটা অভিযান পরিচালনা করছি যৌথ বাহিনীর। আমরা প্রচুর পরিমাণ সদস্য নিয়ে যৌথ বাহিনীর অভিযান করছি। রাষ্ট্রের ভিতর রাষ্ট্র আমরা থাকতে দিব না। আমরা এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা এই ব্যাপারে এই জন্যই ঢুকেছি এবং ইনশাল্লাহ এটা আমাদের পুরোপুরি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে চলে আসবে। পাহাড় ঘেরা ভয়ঙ্কর জনপদ জঙ্গল সলিমপুরে চলে না দেশের কোনো আইন। যেখানে টোকেনে বিক্রি হয় পাহাড় কাটা প্লট, দিতে হয় চাঁদা। ইয়াসিন ও রোকন বাহিনীর ভয়ে জিম্মি সাধারণ মানুষ। বাহিনীর নির্দিষ্ট টোকেন ছাড়া কোনো গাড়ি চলে না, বাইরের কারো প্রবেশ নিষিদ্ধ। কয়টা প্লট আপনার? দুইটা। কত টাকা নিছেন? 4.5 লাখ টাকা। অনেক আগে কিনছে। অনেক আগে? কত টাকা কিনছে? 30,000 টাকা। দোনো প্লটে মিলিয়ে 1.5 লাখ টাকা দিছি আর ঘরটা অলরেডি হাড়ে কাড়া এগুলো করছি আর ঘর মানে নগদ টোকেন একটা কার্ড আছে, আমরা এখানে যা আছি সমিতির একটা কার্ড আছে আমাদের। এখানে অনেক গ্রুপ আছে, এই গ্রুপে আসি মানে আমাদের উপরে সাধারণ পাবলিক গ্রুপ অত্যাচারটা চলে, বিভিন্ন সাদা মাদা এই সমস্তগুলো তুলে। 20 বছর 30 বছর আগের সরা ছিল, বৃষ্টির পানি যাইতো, অনেকরা বান্ধি গেলাইছে। 100 একর আয়তনের জঙ্গল সলিমপুরে অপরাধ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাম্প স্থাপনের কথা জানান এই কর্মকর্তা। এবার পঞ্চমবারের মতো এই ব্যবস্থা। এর আগে ইতোপূর্বে আরো 4 বার এখানে আসবার চেষ্টা করা হয়েছে, প্রতিবারই ব্যর্থ হয়েছে। আমরা এইবার আশা করি সফল হয়েছি বলে আমরা মনে করছি এবং এই জায়গার উপর আমাদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আজ থেকে এখানে 2টি ক্যাম্প চলমান থাকবে। গত 19 জানুয়ারি জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলায় নিহত হন র্যাবের ডিএডি মোতালেব, আহত হন 4 জন। এর আগে হামলার শিকার হন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, সাংবাদিক সহ অনেকে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। নড়াইলে জমে উঠেছে ঈদের কেনাকাটা। শহরের বিভিন্ন শপিং মল ও মার্কেটে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচা কেনা। ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে নড়াইলের বিপণী বিতান ও শপিং মলগুলোতে। সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাকাটা। ক্রেতাদের আকৃষ্ট করতে বাহারি রঙের পোশাক সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। শিশু কিশোর থেকে শুরু করে বড়দের জন্য এসেছে নানা ডিজাইন ও ফ্যাশনের পোশাক। তাদের জন্য দেখতেছি যেখানেই যাই ফার্সি ড্রেস চলতেছে, খুব কিনছি বাচ্চাদের জন্য। বেচা বিক্রিতে বেশ খুশি ব্যবসায়ীরা। অন্যান্য বারের থেকে এবারের তুলনায় এবার একটু ভিড়ও বেশি আছে এবং কেনা বেচার মানও খুব ভালো। ঈদবাজারে চুরি ছিনতাই ঠেকাতে এবং ক্রেতাদের স্বস্তিতে কেনাকাটা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সাধারণ পুলিশের সাথে সাথে সাদা পোশাকের পুলিশ এবং গোয়েন্দা পুলিশও থাকবে, যাতে কোনো রকমের চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটতে না পারে। ক্রেতা বিক্রেতার ব্যস্ততার আনন্দের ছোঁয়া মিলেমিশে বাজারে তৈরি হয়েছে উৎসবের আমেজ। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। স্বাগত, দেখছেন সন্ধ্যার বাংলাদেশ। এবার টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ট্রফি জেতার পাশাপাশি 36 কোটি 57 লাখ টাকা পেয়েছে ভারত। রানার্স আপ নিউজিল্যান্ডও পেয়েছে 19.5 কোটি টাকা। সেমিফাইনালে পরাজিত প্রত্যেক দল 9 কোটি 63 লাখ টাকা করে পেয়েছে। সুপার 8-এ অংশ নেওয়া দলগুলোর প্রত্যেকের অ্যাকাউন্টে গেছে 4 কোটি 63 লাখ টাকা। গ্রুপ পর্বে বিদায় নেওয়া দলগুলোর প্রত্যেকে পেয়েছে 3 কোটি টাকা। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।